সবাইকে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন, আমরা যখন কোনো নাটক দেখতে যাই তখন সেই জায়গাকে সবসময় থিয়েটার বলি, কিন্তু কেন? মানে একে সিনেমা হল বা কনসার্ট হল থেকে আলাদা করে কেন ঠিক থিয়েটার নামেই ডাকা হয়? আজ আমরা শব্দের এক দারুণ টাইম মেশিনে চড়ে কয়েক হাজার বছর পেছনে ফিরে যাব ঠিক এই উত্তরটা খুঁজতেই। চলুন শুরু করা যাক। তবে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ার আগে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আমরা যখন কোনো নাটক বা অভিনয় দেখি তখন কি আমরা কেবল আমাদের চোখ ব্যবহার করি, নাকি মন দিয়েও সেটা অনুভব করি? মানুষের এই দেখার গভীর অর্থের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের বিষয়ের আসল রহস্য। একটু চিন্তা করলেই বুঝবেন দেখার এই ব্যাপারটা আসলে কতটা শক্তিশালী। তো আজকের এই আয়োজনে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা খুঁজব থিয়েটার শব্দের পেছনের রহস্য। এরপর জানব প্রাচীন গ্রিসে এর উৎপত্তি সম্পর্কে। তারপর থিয়েট্রন থেকে ফরাসি থিয়েটার, ইংরেজিতে এর বিবর্তন এবং সবশেষে সেই বিখ্যাত বানান বিতর্ক আর উপসংহার। চলুন গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব, থিয়েটার শব্দের পেছনের রহস্য। ভাষাকে একটা টাইম মেশিন হিসেবে ব্যবহার করার আইডিয়াটা কিন্তু আসলেই দারুণ, তাই না? শব্দ আসলে কেবল কিছু অক্ষরের সমষ্টি নয়, এগুলো মানব সমাজের পুরো ইতিহাস, আবেগ আর সংস্কৃতিকে নিজের ভেতর বহন করে। ভাবুন তো, আজকে আমরা যে অন্ধকার আধুনিক একটা বিনোদন হলে বসে থাকি, সেখান থেকে এই একটা মাত্র শব্দের সূত্র ধরে আমরা চাইলে হাজার বছর পেছনের প্রাচীন সভ্যতায় পৌঁছে যেতে পারি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, প্রাচীন গ্রিসে শব্দের উৎপত্তি। একদম প্রাচীন গ্রিসের কথায় যদি আসি, তখনকার দর্শকরা কিন্তু শুধু কি দেখছে তার চেয়ে কীভাবে দেখছে বা দেখার যে গভীর প্রক্রিয়া, সেটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন। ভাষার একটু গভীরে গেলেই আমরা সেটা দেখতে পাই। ব্যাপারটা অনেকটা রাশিয়ান পুতুলের মতো, একটার ভেতর আরেকটা লুকিয়ে আছে। একদম শুরুতে রয়েছে গ্রিক শব্দ থিয়া, যার খুব সাধারণ অর্থ হল একটি দৃশ্য। এরপর সেটা থেকে আসলো থিওমাই, যার মানে হল সবকিছু ভুলে গিয়ে একেবারে বিস্ময় নিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। আর এই বিস্ময় নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করার পুরো প্রক্রিয়াটিকেই তারা বলতো থিয়েস্থাই। দারুণ না? এরপর আমাদের তৃতীয় পর্ব, থিয়েট্রেন থেকে ফরাসি থিয়েটার। এই যে আমরা মনের একটা দার্শনিক অবস্থার কথা বললাম, এটা কিভাবে একটা ভৌত বা কংক্রিট জায়গায় পরিণত হল, সেটাই এখনকার মূল আকর্ষণ। ইতিহাস ঘাটলে দেখা যায় গ্রিকরা তাদের এই গভীর পর্যবেক্ষণের জায়গাটির নাম দিয়েছিল থিয়েট্রন। এখানে মূল শব্দাংশ ট্রন মানে হল জায়গা বা স্থান। মানে থিয়েট্রন শব্দটির একদম আক্ষরিক অর্থ দাঁড়ায় বিস্ময় নিয়ে দেখার জায়গা। একটু ভেবে দেখুন, একটা ভৌত কাঠামোর নামকরণ করা হয়েছিল পুরোপুরি দর্শকদের মনের অবস্থার উপর ভিত্তি করে। একটা সাধারণ বিল্ডিং যেন মানুষের আবেগের প্রতিছবি হয়ে দাঁড়িয়েছিল। এবার চলুন আমাদের ৪ নম্বর পর্বে যাই, ইংরেজিতে থিয়েটারের বিবর্তন। সময়ের সাথে সাথে এই শব্দের বিবর্তনটা বেশ রোমাঞ্চকর। গ্রিকদের পর রোমানরা যখন আসলো, তারা ল্যাটিন ভাষায় এর নাম দিল থিয়েট্রাম। এরপর ১২০০ সালের দিকে ফরাসিতে এটি হল থিয়েটার। ১৫৭০-এর দশকে ইংরেজিতে এটি দিয়ে মূলত একটা নির্দিষ্ট দালান বা বিল্ডিংকে বোঝানো শুরু হয়। এরপর ১৬৬০-এর দশকে এসে এর পরিধি আরও বেড়ে যায়। শুধু দালান নয়, বরং পুরো নাট্যসাহিত্যকেই থিয়েটার বলা শুরু হলো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা ঘটে ১৯১৪ সালের দিকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটা টার্ম খুব পরিচিতি পায়, থিয়েটার অফ ওয়ার বা যুদ্ধের ময়দান। এটা চরম একটা ট্র্যাজিক ব্যাপার, তাই না? এমন একটি জায়গা যেখানে চরম ধ্বংসযজ্ঞ চলছে, আর সেটাকে অত্যন্ত তীব্র দৃষ্টিতে দূর থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, বানান বিতর্ক ও উপসংহার। আধুনিক যুগে এসে আমরা খুব কমন একটা কনফিউশনে পড়ি, থিয়েটার নাকি থিয়েটার, শেষে আরই নাকি আর। আসল রহস্যটা কিন্তু খুব সোজা। শেষে আরই যুক্ত থিয়েটার হলো মূলত ব্রিটিশ স্টাইল। অন্যদিকে আমেরিকায় নোহা ওয়েবস্টার ভাবলেন, আচ্ছা, উচ্চারণের সাথে মিল রেখে বানানটাকে একটু সহজ করে দিলে কেমন হয়? ব্যাস, তিনি শেষে আরই যুক্ত করে দিলেন। অর্থাৎ ব্যাপারটা হলো দুটো বানানই কিন্তু পুরোপুরি সঠিক, কোনোটিই ভুল নয়। শুধু ভৌগোলিক অবস্থানের কারণে দুটো ভিন্ন রূপ তৈরি হয়েছে, কিন্তু এদের মূল সত্তা একদম এক। তো পুরো জার্নিটা যদি আমরা এক নজরে দেখি, একটা মাত্র মূল শব্দ যেটা শুরু হয়েছিল একটা নির্দিষ্ট দেখার ধরন হিসেবে, সেটা কিভাবে আজ পুরো বিশ্বের একটা বিশাল শিল্প মাধ্যমে পরিণত হল। এটা এখন শুধু সমবেত হওয়ার একটা ভৌত স্থান নয়, এটা বিস্ময়ের এক গভীর অবস্থা এবং শিল্পের এক সীমাহীন মাধ্যম। শুরুতে আমরা মন দিয়ে দেখার যে দার্শনিক প্রশ্নটি তুলেছিলাম, এই পুরো বিবর্তনের ইতিহাস কিন্তু সেই কথারই বাস্তব প্রমাণ দেয়। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের শেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাববেন, প্রাচীন গ্রিকরা নাটক দেখার সময় কেন ঠিক থিওমাই বা বিস্ময় নিয়ে তাকানোর ওপর এতটা জোর দিত?
তারা কি বুঝতে পেরেছিল যে শিল্পের আসল সৌন্দর্য শুধু চোখের দেখায় নয়, বরং আমাদের মনের গহীনে তৈরি হওয়া বিস্ময়ের মাঝেই লুকিয়ে থাকে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। আশা করি ইতিহাস আর শব্দের এই টাইম মেশিন যাত্রায় আপনাদের দারুণ লেগেছে।